ঢাকায় বাংলাদেশ পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। মাদক চোরাচালান, সন্ত্রাস রোধে সমঝোতা সই, বাণিজ্য কূটনৈতিক ইস্যুতে আলোচনা। আমাদের একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে ইন বিটুইন আওয়ার কান্ট্রিজ, এটা উত্তর বৃদ্ধি পাবে। দেশের পরিবর্তন ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র দেখছেন মির্জা ফখরুল। পুরনো পথে নতুন সরকার, মন্তব্য পরোয়ানের। কর বাড়লেও অধরা নাগরিক সুবিধা, সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি যেন গলার কাঁচা, ক্ষুব্ধ উত্তর ও দক্ষিণ খানবাসী। চলাফেরা করতে মানুষের টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনতাই করে নিয়ে যায়। আগে তো চেয়ারম্যান মেম্বারই ভালো ছিল, এখন তো সিটি যারা মেয়র তো বিচারই পাওয়া যায় না। সহায়তার তালিকায় ঠাঁই না পাওয়ার শঙ্কায় হাওড়ের অনেক ক্ষতিগ্রস্ত কৃষক, সরেজমিনে যাচাই না করার অভিযোগ। জল্পনার অবসান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। কাল কলকাতার প্যারেড গ্রাউন্ডে শপথ। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এই বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রেজা নাকভির সঙ্গে আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন দুজন। সই হয় চোরাচালান এবং সন্ত্রাস দমনে সমঝোতা স্মারক। মন্ত্রী জানিয়েছেন, বাণিজ্য ও কূটনৈতিক ইস্যুতেও আলোচনা করেছেন তারা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। বৈঠকে দুই দেশের মধ্যে মাদক চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ এবং সন্ত্রাস দমনে সহযোগিতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যা আরও জোরদার হবে। ইলিগাল ট্রাফিকিং অফ ড্রাগস অ্যান্ড নার্কোটিক্স অ্যান্ড হিউম্যান এর উপরে একটা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সম্পর্কের বিষয়ে কথা হয়েছে, বাইলেটারাল বাণিজ্যিক এবং আমাদের ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ, এগুলো তো সাধারণভাবে আলোচনা হয়। আমাদের একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে ইন বিটুইন আওয়ার কান্ট্রিজ, এটা উত্তর বৃদ্ধি পাবে। মহসিন নাকভির ঢাকা সফর 2 দিনের। এই সফরে তার সঙ্গে রয়েছে 12 সদস্যের প্রতিনিধি দল। তিনি শনিবার রাতে ঢাকা ত্যাগ করবেন। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। দেশ ধ্বংস করে গেছে ফ্যাসিস্টরা, এখন দেশের পরিবর্তন ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছে একটি পক্ষ। মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইন মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। এদিকে জ্বালানি মূল্য বৃদ্ধির অজুহাতে কোনো পণ্যের অস্বাভাবিক দাম বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নওগাঁর আত্রাই উপজেলার পতিশরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্টরা দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সহ সব ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। ফ্যাসিস্ট যারা ছিল তারা দেশটাকে ধ্বংস করে চলে গেছে, অর্থনৈতিকভাবে লুটপাট করে নিয়ে গেছে, বিদেশে টাকা পাচার করেছে, ব্যাংকগুলো লুট করে নিয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আর রবীন্দ্র চর্চায় নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি, তার কবিতা, তার গান বাঙালির মনে আছে। খুলনা জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আলাদা সচিবালয় গঠনে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আবার পৃথক সচিবালয়ের স্কিম নিয়ে হাজির হব। আমরা যাচাই বাছাই করছি, এইটার কনসিকুয়েন্স, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স থিওরিটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এদিকে সিলেটে জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন করে বাণিজ্য মন্ত্রী বলেন, জ্বালানির দামের অজুহাতে কোনো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সুযোগ নেই। বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে।
এছাড়া বাংলাদেশের সাথে কোনো রাষ্ট্রের মধ্যে চুক্তিতে দেশের স্বার্থ পরিপন্থী কিছু থাকলে তা সংশোধনের সুযোগ আছে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকার নতুন, তবে হাঁটছে পুরনো পথে। চলছে লুটপাট, চাঁদাবাজি আর দখলবাজি, এমন অভিযোগ করেছেন জামায়াত নেতারা। শুক্রবার রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তারা। এদিকে এনসিপিতে যোগ দিয়েছেন আরও 3 শতাধিক নেতাকর্মী। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন তারা। রাজধানীর কাকরাইলে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের 24তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন আয়োজনে উঠে আসে রেলের সম্পদ নিয়ে অব্যবস্থাপনার নানা অভিযোগ। সম্মেলনে শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন, ট্রেড ইউনিয়নের নামে লুটপাটের পায়তারা চলছে। ওই শ্রমিক লীগের যারা আদর্শ ছিল, তারা যেভাবে ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজি করেছিল, দখলবাজি করেছিল, বন্দর লুট করেছিল, আপনারা আবার একচেটিয়া ভাবে বাংলাদেশের সমস্ত সেক্টরকে লুটপাট করতে চাচ্ছেন। এই সুযোগ আমরা আপনাদেরকে দিব না। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বৈষম্যহীন দেশ গড়তে জুলাই আন্দোলন হয়েছে, অথচ নতুন সরকার হাঁটছে পুরনো পথে। সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, 30-40 হাজার লোক আহত ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম, আপনারা এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠন করার চেষ্টা করেন। এদিকে এনসিপিতে যোগ দিয়েছেন আরও 3 শতাধিক নেতাকর্মী। বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের যোগদান অনুষ্ঠান হয়। নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীর উত্তরখান এবং দক্ষিণখান এলাকার বাসিন্দাদের জন্য। তাদের অভিযোগ, এসব এলাকায় নাগরিক সুবিধা নেই বললেই চলে। একদিকে ভাঙাচোরা সড়কে সীমাহীন ভোগান্তি, আর অন্যদিকে সন্ত্রাস, ছিনতাই এবং মাদক সেবীদের দৌরাত্ম্য। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে প্রাপ্তি শুধু বাড়তি ট্যাক্স দেয়া, ভোগান্তি আর নিরাপত্তাহীন জীবন। পদে পদে এমন সীমাহীন অব্যবস্থাপনার কারণেই আবারও ইউনিয়ন পরিষদে ফিরতে চান তারা। মাসুদ সুমনের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 10টা। রাজধানীর উত্তরখানের ময়নাটেক এলাকা এখন যেন এক ভুতুরে নগরী। এক সময়কার সুন্দর শান্ত ইউনিয়ন সিটি কর্পোরেশনের আওতায় আসার পর থেকে যেন অবহেলিত ভাগাড়। আর এই অন্ধকারের সুযোগ নিয়েই মাথা চাড়া দিয়ে উঠছে নতুন নতুন অপরাধ। চলাফেরা করতে মানুষের টাকা পয়সা, মোবাইল এগুলা ছিনতাই করে নিয়ে যায়। ইয়াবা বিশেষ করে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, এলাকাতে ছিনতাই এগুলো বেড়ে যাচ্ছে। থানা একটু দূরে হওয়ার কারণে পুলিশ প্রশাসন সবসময় আসতে পারে না। 16 বছর হলো ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে উত্তরখান। বাসিন্দাদের স্বপ্ন ছিল নাগরিক সুবিধা বাড়বে, হবে পরিকল্পিত উন্নয়ন। কিন্তু স্থানীয়দের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উন্নয়নের নামে বছরের পর বছর রাস্তা খুঁড়ে রাখা হয়েছে এখানে। স্থানীয়দের অভিযোগ, এই ধীরগতির উন্নয়ন কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং এর পেছনে রয়েছে এক শক্তিশালী সিন্ডিকেট। ইউনিয়ন পরিষদের পক্ষে মত দিয়ে বলেন, ট্যাক্স কয়েক গুণ বাড়লেও রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় প্রত্যন্ত গ্রাম এটি। ভাঙাচোরা রাস্তা আর জলাবদ্ধতায় বিপাকে লাখো মানুষ। কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই, অতিরিক্ত অন্ধকার, মনে করেন মানুষ, মহিলা মনে করেন যাইতে ভয় পায়। আগে তো চেয়ারম্যান মেম্বারই ভালো ছিল, এখন তো সিটি যারা মেয়রে তো বিচারই পাওয়া যায় না। সিটি কর্পোরেশন যেহেতু হয়ে গেছে, ভ্যাট তো অবশ্যই বাড়ছে, কিন্তু সেজন্য এলাকার মানুষ সিটি কর্পোরেশন থেকে কোনো উন্নয়ন পাচ্ছে না আমি মনে করি। স্থানীয়দের অভিযোগের সত্যতা মেলে কাঁচকোড়া এলাকার রাস্তার সংস্কার কাজ দেখে। 8 থেকে 10টি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও কয়েকটি গার্মেন্টসের এ পথের উন্নয়ন চলছে অন্তত 1 বছর যাবৎ। এ যেন জীবনের নতুন যন্ত্রণা। ভোগান্তিতে হাঁসফাঁস লাখো মানুষের জীবন। অনেক বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে পারে না, অনেক প্রেগনেন্ট মহিলা আছে, ওনারা হাইটা যাইতে পারে না। আর 2-1 দিন যদি বৃষ্টি হয়, মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুবিধা আসলে এখনো ওইভাবে কিছু পাইনি, শুধু ব্যাড ট্যাক্স দিতেছি। এর চেয়ে ভয়ানক চিত্র পাশের এলাকা মাউসাইদের। সিটি কর্পোরেশনের আওতায় পড়েও যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। যাবার একমাত্র পথ বন্ধ অন্তত 6 মাস।
আমি এই মুহূর্তে আছি দক্ষিণখান গণকবরস্থান রোডে। পেছনে কবরস্থান, তার পাশেই দক্ষিণখান থানা, মাইলস্টোন স্কুল সহ রয়েছে ডজনখানেক শিক্ষা প্রতিষ্ঠান। অথচ এই রোডের সংস্কার হয়নি অন্তত 20 বছর যাবত। শুধু অনুন্নত রাস্তায় নয়, বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্জ্য ব্যবস্থাপনা ও মশা। অথচ এই এলাকার বাসিন্দাদের এখন গুনতে হচ্ছে বড় অঙ্কের হোল্ডিং ট্যাক্স। অপরিকল্পিত নগরায়নে রাস্তায় বাজার বসার পাশাপাশি বসেছে যত্রতত্র দোকানপাট। এই পানির কারণে মশার অনেক বেড়ে গেছে। অসুস্থ মানুষ যখন হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়, তাকে সঠিক সময় হাসপাতালে নেওয়া যায় না। মাইলস্টোনের লগেই তো, মাইলস্টোনের পিছনে বিরাট একটা জেলের মতো, ওখানে মশা উৎপন্ন হয়। উত্তরখান ও দক্ষিণখান এলাকার বাসিন্দারা বলছেন, ইউনিয়ন পরিষদে থাকা অবস্থায় অনেক ভালো ছিলেন তারা। তখন অন্তত বাড়তি ট্যাক্সের চাপ ছিল না, রাস্তাঘাট ছিল চলাচলের যোগ্য। সব মিলিয়ে সিটি কর্পোরেশন এখন তাদের কাছে কেবল একটি কাগজে কলমে পরিচয়। বাস্তবে এ এক ভিন্ন ভোগান্তির নতুন মহাকাব্য, যার পরতে পরতে লুকিয়ে আছে মানুষের সীমাহীন দুঃখ ও নিত্য যন্ত্রণার কথা। উন্নয়ন যখন মানুষের গলার কাটা হয়ে দাঁড়ায়, তখন আস্থার সংকট তৈরি হয়। উত্তর সিটি কর্পোরেশনে যাওয়ার পরেও উত্তরখান এবং দক্ষিণখানের এই সমস্ত সংকটের কারণেই এখানে ডালপালা মেলেছে অপরাধ জগতের সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, উন্নয়নের এই বিস্ফোরা থামানো না গেলে অপরাধ জগতের সাম্রাজ্য হতে পারে এইসব এলাকা। দক্ষিণখান থেকে মাসুদ সুমন, নিউজ 24। দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে দেখা দিয়েছে রোগ শনাক্ত করার কিটের তীব্র সংকট। মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে যে পরিমাণ কিট মজুদ রয়েছে তা দিয়ে বড়জোর আগামী 5 থেকে 7 দিন পরীক্ষা চালানো সম্ভব, এমনটি বলছে প্রতিষ্ঠানটি। যদিও জরুরি মুহূর্তে বিষয়টিকে সংকট বলতে নারাজ কর্তৃপক্ষ। তাদের দাবি, দ্রুতই মিলবে পরীক্ষার কিট। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি দুঃখজনক এবং এমন সংকটের দায় স্বাস্থ্য বিভাগ এড়াতে পারে না। দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে চলছে হাম শনাক্তের পরীক্ষা। প্রতিদিন গড়ে 200 থেকে 250 নমুনা জমা পড়ছে এই ল্যাবে। অথচ যেখানে দিনে 750 নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে, সেখানে ফুরিয়ে আসছে পরীক্ষার প্রধান উপকরণ কিট। অবশিষ্ট মাত্র 11টি, যার দ্বারা পরীক্ষা সম্ভব 1500-এর কম নমুনা। এখন যে পরিমাণ কিট আছে, সেই পরিমাণ কিট দিয়ে আমি সামনের সপ্তাহ থেকে নেক্সট উইক পর্যন্ত চালাতে পারবো। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, কিটের মেয়াদ থাকে মাত্র 6 মাস। বিদেশ থেকে আসার প্রক্রিয়াতেই চলে যায় 1 মাস। ফলে বড় মজুদ গড়ে তোলা প্রায় অসম্ভব। তবে 2-1 দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 30টি কিট পাওয়ার কথা জানান তিনি। স্বল্পতাও, সেটা পুরোপুরি স্বল্পতা বলা যাবে না, কারণ আমরা তো কিট পাচ্ছি রেগুলার। এটা একটা প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। যেমন আমরা তো ইয়ারলি আগে আমাদের 20টার মতো কিট লাগতো, তো সেই 20টা তো আমরা তখন পেতাম। কিন্তু যখনই আমরা ফেব্রুয়ারি মাসে দেখলাম যে আমাদের পজিটিভিটি রেট বেশি হচ্ছে, তখন আমরা ফেব্রুয়ারি মাসেই WHO-র কাছে চাহিদা দিই, এবং এরপরে WHO প্রায় আরও আমাদের টোটাল 127টা কিট আমরা পাই সব মিলিয়ে। ওই 27টা দিয়ে আমরা টেস্ট করছি এবং এখনও করছি। আর আগামী রোববারে আমরা আরো 30টা কিট পাবো। এমন সময় কিট ফুরিয়ে যাওয়াকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন, স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বয়হীনতা এখানে স্পষ্ট। এই সংকট এড়াতে কেন কিটের বিকল্প উৎস খুঁজে বের করা হলো না, সেই দায় তারা এড়াতে পারে না। কর্তৃপক্ষ এই সময়ে অতি দ্রুত যে কোনো ধরনের ব্যবস্থার মাধ্যমে হামের কিট আনুক। তা না হলে কিন্তু টিকা না দেওয়ার দায় যেমন আমরা দেখেছি একদলের বুদ্ধিহীনতা পরিণাম দূষিতার জন্য, তাহলে কিট না থাকার দায় কিন্তু বর্তমানে যারা রয়েছে দায়িত্বে তাদের ঘাড়ের উপর বর্তাবে। অতএব দ্রুত কিট সংগ্রহ করা দরকার। শিগগিরই কিটের নতুন চালান না এলে থমকে যেতে পারে দেশের একমাত্র হাম শনাক্তকরণ কেন্দ্রটি। তাই দ্রুত জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ বিশেষজ্ঞদের। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। হাওড়ের কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে পাশে দাঁড়িয়েছে সরকার। 3 ক্যাটাগরিতে দেয়া হচ্ছে সহায়তাও। চলছে তালিকার কাজ, আর সেখানেই দানা বেঁধেছে বাদ পড়ার ভয়। ক্ষতিগ্রস্তরা বলছেন, কৃষি বিভাগ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তালিকা করছেন এবং তা সরেজমিনে যাচাই বাছাই হচ্ছে না। এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ বাদ পড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের। শ্রীকান্ত কুপের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে হবিগঞ্জ জেলার প্রায় 11,500 হেক্টর জমির বোরো ফসল পানির নিচে। আকস্মিক এই বন্যায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন কৃষক। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকা হবে বলে জানায় কৃষি বিভাগ। কেউ একাল করছে, কেউ দেড়াল জায়গা করছে, খাড়াইছে কয়েকটা গৃহস্থ একদম খাড়াইছিল, মনে হয় আমি একদম নীল যারা একটা দায় রাখা দিব আর গরিব মানুষ সঠিকভাবে যাতে করে দেয় সরকারে আমরা পাইয়া খুশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তার জন্য জেলার 23,000-এর বেশি কৃষকের তালিকা চূড়ান্ত করেছে স্থানীয় প্রশাসন। তবে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সরেজমিনে গিয়ে তালিকা তৈরির কথা থাকলেও অনেক জায়গায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে হয়েছে তালিকা, যা যাচাই বাছাই ছাড়াই নেওয়া হয়েছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম বাদ পড়ার শঙ্কা করছেন ভুক্তভোগীরা। মানে আমরা পরিস্থিতির মধ্যে বিভ্রান্তির মধ্যে, যে সরকারে ভর্তি করে দিয়েছে বা তুমি আমার নাম দিলে না, অমুকের নাম দিলাইছো, অমুকে কইলো অমুকের নাম দিলে আমার নাম দিলে না। এদিকে মাঠ পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কথা স্বীকার করে স্থানীয় কৃষি অধিদপ্তরও। মাঠ পর্যায়ে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন এবং যে অনুমোদনের যে প্রতিনিধি, ওনাকে নিয়েই যে কৃষকদের সাথে সরাসরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ভোটার আইডি কার্ড, মোবাইল নাম্বার সহ নিয়ে তারা তালিকা অন্তর্ভুক্ত করছে। এইভাবেই কাজটা হচ্ছে। হয়তো এর ভিতর যারা বাদ পড়ছে আবার তারা দিচ্ছে, এটা আবার যাচাই বাছাই হচ্ছে। এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের বাইরে কেউ তালিকায় থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা। ক্যাটাগরি অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে। আশা করি আমরা আগামী রবিবার বা আগামী সোমবারের মধ্যে সেই তালিকাটা আমরা পেয়ে যাব। পেলেই আমাদের যেই মানবিক সহায়তা কার্যক্রম সেটা অতি শীঘ্রই শুরু হবে। সরকার ইতিমধ্যে ক্ষয়ক্ষতির মাত্রা হিসেবে কৃষকদের 3টি শ্রেণীতে ভাগ করেছেন। সর্বাধিক ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন মাসিক 7,500 টাকা ও 20 কেজি চাল। মাঝারি ক্ষতিগ্রস্তরা পাবেন মাসিক 5,000 টাকা ও 20 কেজি চাল। আর আংশিক ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন মাসিক 2,500 টাকা ও 20 কেজি চাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পুলিশের প্রতি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। শুক্রবার দুপুরে রাজধানীর 300 ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে এসব কথা বলেন আইজিপি। এ সময় তিনি বলেন, বিগত সরকারগুলোর সময় আমলাতান্ত্রিক জটিলতায় পুলিশের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব হয়নি। আরও বলেন, পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল ও জনবান্ধব করার জন্য সরকারের পক্ষ থেকে সব নির্দেশনা দেয়া আছে। পরে ডিএমপি কমিশনার জানিয়েছেন, প্রযুক্তিতে দক্ষ পুলিশ তৈরিতে কাজ চলছে। আমরা একটি আধুনিক জনবান্ধব প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি জনগণ ও মিডিয়ার সহযোগিতা ছাড়া কোনোভাবে টেকসই আইন শৃঙ্খলার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই সকলের প্রতি আহ্বান, পুলিশকে সহযোগিতা করুন, তথ্য দিন, নিরাপদ সমাজ গঠনে অংশগ্রহণ করুন। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এপিসিএস সরবরাহ স্থাপন সম্পন্ন করেছে রোজাটম। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। গত 28 এপ্রিল থেকে ইউনিটটি স্টার্টআপ পর্যায়ে রয়েছে। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোজাটম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। রোজাটমের অটোমেশন ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাটি সরবরাহ করেছে। এই স্বয়ংক্রিয় সিস্টেম বিদ্যুৎ ইউনিটের কমিশনিং ও পরিচালনকালে যন্ত্রপাতির কার্যকারিতা, বিদ্যুৎ উৎপাদন এবং প্রযুক্তিগত প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করবে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।